এবারই আরতির পছন্দ হয়ে গেল। শুধু আরতির নয়, আরতির স্বামী আশিসেরও। সে কি, স্যাঁতস্যাঁতে বা অন্ধকার এমন তো নয়, রোদ বাতাস তো প্রচুর। রাত্রে একটা লোক ঘুরে বেড়ায়। একটু জল দিন। নমস্কার। আজ গল্পস্পন্দনে হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের ভূত আছে কি নেই। আজ তোমাদের এমনই এক ভূতের কাহিনী শোনাচ্ছি, এ কাহিনীর সঙ্গে আমি কিছুটা জড়িত। কাজেই এটা যে নির্ভেজাল সত্যি কাহিনী, এ বিষয়ে তোমাদের কাছে আমি হলপ করে বলতে পারি। আমার একজন খুব নিকট আত্মীয়, নাম আরতি বন্দ্যোপাধ্যায়, MA BL, কিন্তু ওকালতি করেন না। বেসরকারি অফিসের আইন বিভাগের উচ্চপদস্থ অফিসার। থাকতো পাইকপাড়ায় এক বান্ধবীর সঙ্গে একটি ফ্ল্যাট নিয়ে। বান্ধবীটি এক স্কুলের শিক্ষিকা। জীবন দুজনের বেশ ভালোই কাটছিল। ছুটির দিন সিনেমা, কিংবা আরও অনেক বান্ধবী মিলে বনভোজন অথবা গড়ের মাঠে প্রদর্শনী দেখতে যাওয়া। হঠাৎ আরতির বিয়ে ঠিক হলো। পাত্রও উচ্চশিক্ষিত, এক যন্ত্রপাতির কারখানার আধা মালিক। আরতি আমার কাছে এসে দাঁড়ালো। আপনি তো অনেক কিছুরই সন্ধান রাখেন, আমাকে একটা বাড়ি খুঁজে দিন। 3 মাস ঘোরাঘুরির পর কালীঘাট অঞ্চলে এক বাড়ির সন্ধান মিলল। পার্কের সামনে প্রায় নতুন বাড়ি, সদ্য রং করা হয়েছে। খানতিনেক কামরা, বারান্দা, বাথরুম, আবার এরই মধ্যে এক ফালি উঠানো আছে। সেই অনুপাতে ভাড়াও খুব বেশি নয়, 220। বাড়ির মালিক পাশের বাড়িতেই থাকেন। এবারই আরতির পছন্দ হয়ে গেল। শুধু আরতির নয়, আরতির স্বামী আশিসেরও। আর দেরি না করে সেদিনই 2 মাসের ভাড়া আগাম দেওয়া হলো। মাসখানেক পর আরতির বাসায় বেড়াতে গিয়ে খুব ভালো লাগলো। নতুন আসবাবপত্র দিয়ে চমৎকার সাজিয়েছে। উঠানের পাশে সারি সারি টব, দেশি ফুল, বেল, জুঁই যেমন আছে তেমনি বিদেশি ফুল, ডালিয়া, পপি, হলিহকও রয়েছে। এমন বাসা খুঁজে দেবার জন্য আরতি, আশিস দুজনেই আমাকে বারবার ধন্যবাদ দিল। এরপর অনেকদিন আরতির সঙ্গে দেখা হয়নি। অফিসের কাজে দিল্লি যেতে হয়েছিল। সেখানে মাস 3 কাটিয়ে কানপুর, সেখানেও 1 মাসের উপর লেগে গেল। কলকাতা ফিরলাম প্রায় 5 মাস পর। এক ছুটির দিনে বন্ধুবান্ধব নিয়ে গল্প করছি, আরতি এসে ঢুকল। প্রথম নজরেই মনে হলো চেহারাটা একটু লাল। আরতি ভিতরে চলে গেল। বন্ধুরা বিদায় হতে আমিও ভিতরে গেলাম। দেখলাম আরতি চুপচাপ সোফার উপর বসে আছে। আমাকে দেখে বলল, আপনার সঙ্গে কথা আছে। কি বল, শরীর খারাপ নাকি? চেহারাটা কেমন দেখাচ্ছে? আরতি মুখ তুলে বলল, রাত্রে একেবারে ঘুম হচ্ছে না। সে কি, ডাক্তার দেখাও, নইলে শক্ত অসুখে পড়ে যাবে। ডাক্তার কিছু করতে পারবে না। তার মানে? মানে বাড়িটা ভালো নয়। সে কি, স্যাঁতস্যাঁতে বা অন্ধকার এমন তো নয়, রোদ বাতাস তো প্রচুর। সেসব কিছু নয়, অন্য ভয় আছে। আমি ঠিক বুঝতে পারছি না। আরতি কিছুক্ষণ কি ভাবল, তারপরে আস্তে আস্তে বলল, ও বাড়িতে আমরা দুজন ছাড়াও অন্য একজন আছে। অন্য একজন আছে? হ্যাঁ, তাকে মধ্যে মধ্যে গভীর রাতে দেখা যায়। অন্য লোক হলে কথাটা হেসে উড়িয়ে দিত, শুনতেই চাইতো না। কথাগুলো বলবার সময় দেখলাম আরতির মুখ চোখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে।
সে বলল, দড়ি হাতে নিয়ে রাত্রে একটা লোক ঘুরে বেড়ায়। আমি বললাম, এরকম যখন ব্যাপার তখন না হয় এ বাড়ি ছেড়ে দাও, অন্য কোথাও বাড়ি খুঁজি। আরতি উত্তর দিল, তাতেও তো মুশকিল। আপনি বোধহয় লক্ষ্য করেননি, বাড়ির দেওয়াল ভেঙে চুরে আমি দুটো ঘর বাড়িয়েছি। বাইরেরটা চুনকাম করেছি, ভেতরে রং দিয়েছি। গ্যাস বসাবার জন্য রান্নাঘরেও অনেক অদল বদল করেছি। অবশ্য এসব বাড়িওয়ালার মত নিয়েই করেছি। ভাড়া থেকে মাসে মাসে কিছু টাকা কেটে রাখছি। সে টাকা শোধ হতে বছর 2 লাগবে। তার আগে বাড়ি ছেড়ে দিলে আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। একটু ভেবে বললাম, ঠিক আছে, আমি একবার তোমার বাড়িওয়ালার সঙ্গে দেখা করব। তিনি কি বলেন শুনি। দিন 2 মধ্যেই বাড়িওয়ালার কাছে গিয়ে হাজির হলাম। ঘোরতর কৃষ্ণবর্ণ, বিপুল আকায়। কলকাতার কিছু বাড়ি আছে, কাঠের ব্যবসা। একটা ইজি চেয়ারে বসেছিল। আমাকে দেখে উঠবার চেষ্টা করলো, পারল না। কি খবর আমার কাছে হঠাৎ? আরতির কাছে শোনা সব কিছু বললাম। শেষকালে জিজ্ঞাসা করলাম, ঠিক কবে বলুন তো? ও বাড়িটার কোনো দোষ আছে? দোষ মানে কেউ ও বাড়িতে অপঘাতে মারা গিয়েছিলেন, আগের কোনো ভাড়াটে? বাড়িওয়ালা মাথা নাড়ল। না মশাই, এর আগে মাত্র 2 ঘর ভাড়াটে ছিল। অপঘাতে তো দূরের কথা, এমনি মৃত্যু কারো হয়নি। তাছাড়া এই বিজ্ঞানের যুগে মানুষ যখন পায়চারি করার জন্য চাঁদে যাচ্ছে, তখন কি সব ভূত প্রেতের কাহিনী আমদানি করছেন। তর্ক করলাম না। অনেক বিষয় আছে তর্ক করে বোঝানো যায় না। স্থূল উদাহরণ দেওয়া সেখানে সম্ভব নয়। চলে এলাম। তারপর মাস 2 আরতির কোনো খবর নেই। আমি নিশ্চিন্ত, যাক, অপদেবতার উপদ্রব আর নেই, সব শান্ত। কিন্তু আমার ধারণা ভুল প্রমাণ করে একদিন সকালে আশিস এলো। কঠোরগত চোখ, বিবর্ণ মুখ, ঘোলাটে দৃষ্টি। বললাম, কি রে, শরীর খারাপ নাকি? আরতি কেমন আছে? আমার কথায় উত্তর না দিয়ে অস্পষ্ট গলায় বলল, একটু জল দিন। জল শুধু খেলো না, মুখ চোখেও দিল। তারপর বলল, আরতিকে টালিগঞ্জে তার দিদির বাড়ি নিয়ে এসেছি। কালীঘাটের বাড়িতে আর আমাদের থাকা চলবে না। কেন, কি হলো? আরতির কাছে তো কিছু কিছু শুনেছেন, আমি কিন্তু এ পর্যন্ত কিছু দেখিনি, কোনো শব্দ শুনিনি। সেই জন্য এতদিন আমি আরতিকে ঠাট্টা করতাম। তাছাড়া ভূত আত্মা ওসবে আমার কোনোদিন কোনো বিশ্বাস নেই। কাল একটা কাজে হাওড়ায় আটকে পড়েছিলাম। বাস বন্ধ, ট্যাক্সিও পাই না। কিছুটা হেঁটে তারপর ট্রামে বাড়ি পৌঁছতে প্রায় 12টা হয়ে গিয়েছিল। আরতি খুব চিন্তিত হয়ে পড়েছিল। যাক, আরতিকে খাবার সাজাতে বলে আমি হাত মুখ ধোয়ার জন্য বাথরুমে ঢুকে পড়লাম। নিচু হয়ে বেসিনে মুখ ধুয়ে সোজা হয়ে দাঁড়াতেই মাথায় ঠক করে কি একটা লাগলো। বাথরুমে আবার কে কি রাখলো? একটু কমজোর বাতি, কিন্তু সে বাতিতেও দেখতে কোনো অসুবিধে হলো না। ঠান্ডা একটা বরফের স্রোত আমার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। বাথরুমটা অ্যাসবেস্টাসের ছাউনি দেওয়া। আগে টালির ছাদ ছিল, আমরাই খরচ করে অ্যাসবেস্টাসটা দিয়েছিলাম। ওপরে 2টো কাঠের কড়ি, একটা কড়িতে দেহটা ঝুলছে, গলায় দড়ির ফাঁস, মাথাটা একদিকে কাত হয়ে পড়েছে,
দুটো চোখ আধ বোঝা, জিভটা অনেকখানি বেরিয়ে গেছে। বোধহয় জিভের উপর দাঁতের চাপ পড়েছিল, তাই জিভটা কেটে রক্তের ফোঁটা ঝরে পড়ছে, কিছুটা দেহের উপর, কিছুটা মেঝেতে। পরনে হাত ময়লা ধুতি কাঁধে বইতে। মাথা উঁচু করবার সময় ঝুলন্ত দেহের পা আমার মাথায় ঠেকে গিয়েছিল। আমি সবকিছু ভুলে আরতি বলে চেঁচিয়ে উঠেছিলাম। আরতি আমার অপেক্ষায় খাবার টেবিলে বসেছিল। আমার চিৎকার শুনে ছুটে এসে বাথরুমের দরজার কাছে দাঁড়িয়েছিল। প্রথমে সে বুঝতে পারিনি, তারপর উপর দিকে চোখ যেতে ও মাগো বলে মেঝের উপর ছিটকে পড়ে অজ্ঞান। আরতির মুখে জলের ঝাপটা দিয়ে কোনো রকমে জ্ঞান ফিরিয়ে আনলাম। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রথমে ট্রামে উঠে আরতিকে নিয়ে যখন তার দিদির বাড়ি এলাম, তখন জ্বরে আরতির গা পুড়ে যাচ্ছে, দুটো চোখ করমচার মতো লাল। আমি চুপ করে সব শুনলাম। আশিসের কথা শেষ হতে জিজ্ঞাসা করলাম, আরতি এখন কেমন আছে? খুব ভালো নয়, বিকারের ঘুরে মাঝে মাঝে চেঁচিয়ে উঠছে। অবশ্য আরতির জন্য খুব চিন্তা নেই, ভয়টা কেটে গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু সব কিছু নিজের চোখে দেখবার দারুণ ইচ্ছে হলো। এমন তো নয় একসময় দরজা খোলা পেয়ে বাইরের কোনো লোক বাড়ির মধ্যে ঢুকে পড়ে আত্মহত্যা করেছে। সে হয়তো আত্মহত্যা করার নির্জন একটা জায়গা খুঁজছিল। তাই আশিসকে বললাম, চলো একবার নিজের চোখে দেখে আসি। তাছাড়া তোমরা ব্যাপারটাকে ভৌতিক ভাবছো, তা তো নাও হতে পারে। পুলিশে খবর দেওয়াও তোমাদের একটা কর্তব্য, তারা এসে মৃতদেহের ভার নেবে। আশিস আমার সঙ্গে চলল। তালা খুলে ভিতরে ঢুকলাম। বাথরুমের মধ্যে গিয়ে অবাক হয়ে গেলাম, কোথাও কিছু নেই, সব পরিষ্কার। আশিসকে জিজ্ঞাসা করলাম, কই হে, কোথায় তোমার ঝুলন্ত দেহ? রক্তের একটি ফোঁটাও তো কোথাও দেখছি না। আশিস রীতিমতো অপ্রস্তুত। সব চোখের ভুল বুঝলে? আশিস মাথা নাড়ল। কিন্তু দুজনেই ভুল দেখলাম। ওরকম হয়, একজনের ভয় আর একজনের মধ্যে সঞ্চারিত হয়ে তাকেও এক ধরনের কাল্পনিক দৃশ্য দেখায়। তুমিও দেখো না, কাল রাতে তুমি যদি সত্যি ওরকম একটা দৃশ্য দেখে থাকো, তাহলে আজ কোথাও কিছু নেই তা কি হতে পারে? এইখানটাই তো দেখেছিলে। মুখ তুলে উপরের দিকে দেখেই আমি থেমে গেলাম। কি আশ্চর্য, এটা তো আগে দেখিনি। কড়ির সঙ্গে একটা মোটা দড়ি বাঁধা, দড়িটা ফাঁসের আকারে ঝুলছে। অস্বীকার করব না, আমার হাত পা বেশ ঠান্ডা হয়ে গেল। বুকের দাপাদাপি এত জোরে যে ভয় হলো স্পন্দন থেমে না যায়। ও দড়ির ফাঁস তো প্রথমবার দেখিনি। আরও অবাক কাণ্ড, দড়ির ফাঁসটা অল্প দুলছে, অথচ কোথাও বাতাস নেই। বাইরে বাতাস থাকলেও বাথরুমে বাতাস ঢোকবার কোনো সুযোগই নেই। আশিসের সঙ্গে বেরিয়ে এলাম। এটা যে ভৌতিক ব্যাপার নয়, কোনো মানুষের কারসাজি, তা হওয়া সম্ভব নয়। কোনো যুক্তিতর্ক বিস্তার করেও সমাধান করতে পারলাম না। আরতিরা আরও বাড়িতে ফিরে যায়নি। ভবানীপুরে একটা বাড়ি ঠিক করে উঠে গিয়েছিল। আর্থিক লোকসান সত্ত্বেও। এ ঘটনার প্রায় মাস তিনেক পর এক বিকেলে কালীঘাট পার্ক দিয়ে যাচ্ছি। হঠাৎ আরতির বাড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। বেঞ্চে বসে আছে। আমি তার পাশে বসে পড়ে জিজ্ঞাসা করলাম, মশাই সত্যি কথা বলুন তো, বাড়িটার কি রহস্য? আমার আত্মীয়টি তো থাকতে পারল না, পালালো। প্রথমে কিছুতেই বলবে না, অবশেষে আমার পীড়াপিড়িতে বলল, এক বুড়ো ভদ্রলোক ওই বাড়িতে আত্মহত্যা করেছিল। তা প্রায় বছর 10 আগে। পেটে শুল বেদনা ছিল,
বাড়ির সবাই নিমন্ত্রণ খেতে বাইরে গিয়েছিল। তখন বাথরুমে বুড়ো গলায় দড়ি দেয়। তারপর থেকে যে ভাড়াটে আসে তারাই ভয় পায়, বেশি দিন থাকতে পারে না। আমি বললাম, গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করেনি কেন? করার চেষ্টা করেছি মশাই, অনেকবার করেছি। প্রত্যেকবার একটা বিঘ্ন। বুড়োর আত্মীয়রা গয়ায় গিয়েছিল পিণ্ড দিতে। 3 দিন ধরে দারুণ ঝড় বৃষ্টি, ধর্মশালা থেকে বেরই হতে পারল না। আমি নিজে একবার গিয়েছিলাম। ট্রেন থেকে স্টেশনে নামতে গিয়ে পা পিছলে পড়ে 1 মাস হাসপাতালে শয্যাগত। পুরোহিত দিয়ে শাস্তি সস্তায়নের আয়োজন করার চেষ্টা করেছিলাম, সেখানেও বিপত্তি। পুরোহিত আসনে বসবার সঙ্গে সঙ্গে ছাদ ভেঙে একটা চাঙড় তার মাথায় পড়ল। পুরোহিত জ্ঞান হারিয়ে মেঝের উপর লুটিয়ে পড়ল। ব্যাস, তারপর থেকে আর কোনো পুরোহিত আসতে রাজি হলো না। কি করি বলুন তো? সে উত্তর দিতে পারিনি। একটা কথা শুধু মনে হয়েছে, পৃথিবীর সব অবিশ্বাসী মানুষদের জড়ো করে চিৎকার করে বলি, যাঁরা মনে করেন মৃত্যুর সঙ্গে সঙ্গেই সব শেষ হয়ে যায়, প্রেতজনী বলে কিছু নেই, তাঁরা কালীঘাট অঞ্চলের এই বাড়িটায় রাত কাটিয়ে যান। বাড়িটা এখনো খালি। ঠিকানা আমার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে যাবেন। অবশ্য আমি ভালো মন্দ কোনো কিছুর জন্য দায়ী থাকব না। এই মর্মে আমাকে একটা লিখিত চুক্তিপত্র দিতে হবে। শেষ হলো আজকের গল্প, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভূত আছে কি নেই। গল্পটির কথক দেবাশিস, অন্যান্য চরিত্রে ক্ষিতীশ এবং রিয়া, সাউন্ড ও পোস্টার ডিজাইনে রাহুল, শব্দগ্রহণে ক্ষিতীশ। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।